আজকের গল্প বলি। কলমে সুপর্ণা ঝা। কিরে লক্ষ্ণা, ঘরে আছিস? ভট্টাচার্য মশাই উদ্গ্রীব হয়ে জিজ্ঞাসা করলেন লক্ষণের বাড়ির দুয়ার থেকে। কে? দাদা ঠাকুর? অলস গলায় ঘরের ভেতর থেকে উত্তর দিল লক্ষণ। হাঁ রে, তাড়াতাড়ি বেরিয়ে আয়, আর জোড়া বলি দিতে হবে। ঠাকুরমশাই ব্যস্ততার সঙ্গে বললেন। দুর্বল শরীরে কোনো রকমে উঠে এসে দুয়ারে ঠেস দিয়ে দাঁড়িয়ে লক্ষণ বলল, আমি আর বলি দেব না দাদা ঠাকুর, আপনি বরং হরনাকে বলেন, ও তো বলি দিতে পারে। আসলে কিছুদিন ধরেই লক্ষণের শরীরটা ভালো যাচ্ছে না। আগের সেই দোদণ্ড তেজ সব যেন কোথায় হারিয়ে গেছে তার। সে এক সময় এক নাগারে কয়েকশো বলি দিয়ে দিতে পারত। সে এখন দুটো পাঠা বলি দিতে যেতেই চাইছে না। ভট্টাচার্য মশাই বললেন, এ পুণ্যের কাজে না বলতে হয় না রে লক্ষ্ণা। কত ভাগ্য করলে এই কাজের অধিকার পাওয়া যায় তুই জানিস? যার তার হাতে মাঝে বলি নিতে চান না। চল চল, তাড়াতাড়ি চল, তাছাড়া একটা মাথিও পাবি। আমার সঙ্গেই চ, বেশি সময় লাগবে না। বলে ঠাকুরমশাই লক্ষণের উঠানে দাঁড়িয়ে রইলেন। ইতস্তত করতে করতে লক্ষণ ঘরে ঢুকে তার সোয়েটারটা গলাতে লাগলো। বিছানায় শুয়ে থাকা লক্ষণের বউ মিনতি বলল, এত রাতে আবার কোথায় চললে? তোমার না শরীরটা ভালো নাই? আবার ঠান্ডা লেগে গেলে কি হবে? তুই ঘুমা, আমি এখনই চলে আসব। বলে লক্ষণ বেরিয়ে এলো ঘর থেকে। লক্ষণ মণ্ডল জাতিতে তিওর। চোলাইয়ের ব্যবসাটা ওদের জাত ব্যবসা ছিল। একটা সময় ভীষণ ডাকাবুকো ছিল। শুধু মোহরগঞ্জ নয়, আশেপাশের 7 গা লক্ষণকে চিনত। সে কোথাও নৌকাডুবি হোক কিংবা সবচেয়ে উঁচু তালগাছের মাথা থেকে হাঁড়ি নামানো হোক, লক্ষণের খোঁজ পড়ত সবার আগে। তাই পাঠা বলির মতো এত কঠিন কাজের জন্য লক্ষণেরই ডাক পড়ত। সারা জীবনে এত বলি দিয়েছে লক্ষণ যে তার নির্দিষ্ট কোনো হিসেব নেই। এখন আর ভালো লাগে না এসব কাজ করতে। তাছাড়া ইদানিং ওর শরীরটাও ভালো থাকে না। শহরে গিয়ে ডাক্তার দেখানো হয়েছে, সব টেস্টও করানো হয়েছে, কিন্তু এখনো কোনো রোগ ধরা পড়েনি। অথচ শরীরে কোনো জুত নাই। মাঝে তো এতটাই অসুস্থ হয়েছিল যে ওঠার শক্তিও ছিল না। 3 মেয়ে জামাই সবাই এসে দেখে গেছে। সেই জন্য মিনতি এখন তার বরকে রেস্টে রেখেছে। চোলাইয়ের কাজটা বেশ কিছুদিন আগেই বন্ধ হয়ে গেছে। মিনতি এখন বিড়ি বেঁধে সংসার চালায়। লোকের বাড়ি কাজ করতে যেতে চেয়েছিল, কিন্তু লক্ষণ তাকে যেতে দেয়নি। তার একটা সম্মান আছে তো। বাঘ যতই বুড়ো হয়ে যাক, তার একটা প্রতাপ তো থাকে। যাই হোক, নিজের ঘরে থেকে বিড়ি বাঁধার পয়সায় 2 জন মানুষের কোনো রকমে চলে যায়। 3 মেয়েই দেখতে ভালো, তাই ভালোই বিয়ে হয়েছে ওদের।
ওরা সুখেই আছে, এটাই এখন লক্ষণের সান্ত্বনা। নেড়ে লখা, সংকল্প করে দিয়েছি, ঘপাঘপ মেরে দে। ওরে ঢাকটা বাজা বলে ঢাকির দিকে তাকালেন ঠাকুর মশাই। শীতের অমাবস্যার রাত, মন্দির চত্বর শুনশান। যারা পুজো কমিটির দায়িত্বে আছে তারাই শুধুমাত্র মাংসের লোভে এই শীতের রাতে মন্দিরে এসেছে। বসে বসে ঝিমোচ্ছিল লক্ষণ। ঠাকুরমশাইয়ের কথা শুনে মা কালীকে প্রণাম করে খড়গ হাতে নিয়ে বলি কাঠের দিকে এগিয়ে গেল। দুটো ছোট ছোট কালো পাঁঠা বাঁধা আছে। আধো অন্ধকারে পাঁঠার চোখ দুটো জল জল করে উঠল। আচ্ছা, ওরা কি কাঁদছে? লক্ষণের হঠাৎ করেই এমনটাই মনে হলো। এত বছর ধরে কত বলি দিয়েছে, কখনোই এমন মনে হয়নি। আজ হঠাৎই তার এমন মনে হলো কেন? খড়গ তুলে কোপটা দিতে গিয়ে তার হাতটা যেন কেঁপে উঠল। আর পাঁঠাটাও এক কোপে বলি হলো না। হায় হায়, এ কি করলি রে লক্ষণা? এ কি সর্বনাশ করলি? মন্দির চত্বরে যারা পুণ্য অর্জনের জন্য বলি দেখতে দাঁড়িয়েছিল তারা হায় হায় করতে লাগলো। এই শীতের মাঝরাতে এখন আরেকটা পাঁঠা কোথা থেকে জোগাড় হবে? এই এড়ে যাওয়া পাঁঠা তো মাকে উৎসর্গ করা যাবে না। সকলেই ছুটল আর একটি পাঁঠার খোঁজে। ভট্টাচার্য মশাই কঠিন দৃষ্টি নিয়ে তাকালেন লক্ষণের দিকে, বললেন, ছোট লোকের ব্যাটা মনে হয়, মনের মধ্যে সংকোচ নিয়ে তুই মায়ের সামনে বলে দিতে এলি? জীবনে কোনোদিন নিজের টাকায় বলে দিয়েছিস? হারাম নির্বংশ হবি তুই, বেঘোরে মরবি। মন্দির চত্বরে দাঁড়িয়ে ব্রাহ্মণের অভিশাপ যেন লক্ষণের একেবারে অন্তরে গিয়ে বিঁধল। ঠাকুরমশাইয়ের পায়ের কাছে পড়ে লক্ষণ বলল, এভাবে আমাকে অভিশাপ দেবেন না দা ঠাকুর। সারা জীবন আপনার সঙ্গে থেকে কত বলি দিয়েছি এই দুই হাত দিয়ে, কত অবলা জীবের হত্যা করেছি। আজ আমার শরীর আর মন কেউই মন সায় দিচ্ছিল না, তাই এমন অঘটন ঘটল। ঠাকুরমশাই একটু নরম হয়ে লক্ষণকে বলল, আমি মাপ করার কে রে? মায়ের কাছে ক্ষমা চা, যা বাড়ি চলে যা। তারপর থেকেই লক্ষণ একেবারেই শয্যাশায়ী। ডাক্তার ধরতে না পারলেও তিওর পাড়ার লোকেরা ঠিক ধরেছে, লক্ষণের মারণ রোগ হয়েছে, ক্যান্সার, রক্তে পোকা। পাড়ার লোকেরা আর আত্মীয় স্বজনেরা বলে, কত পাপ করলে ক্যান্সার হয়। সবাই আড়ালে বলে, সারা জীবন কত অবলা জীবের হত্যা করেছে, সেই পাপ যাবে কোথায়? লক্ষণও মনে প্রাণে এখন এই কথাই বিশ্বাস করে। ও এখন বুঝেছে, অবলা জীবকে মেরে কিছু ভালো হতে পারে না, শুধুমাত্র পাপের বোঝা বাড়ে। শেষ বলিটা দেবার সময় সেই পাঁঠাটার শীতল দৃষ্টি ওর চোখে ভাসে সব সময়। শরীরের ভয়ঙ্কর কষ্ট নিয়ে এখন প্রত্যেকটি মুহূর্ত মুক্তি চায় লক্ষণ। কিন্তু সেদিন
লক্ষণকে দেখতে এসে এক পিসিমা মিনতিকে বলে গেল, লখার এই কষ্টটা চোখে দেখা যাচ্ছে না, তুমি এক কাজ করো বৌমা, লখার নামে একটা পাঁঠা মানত করো, যদি মুক্তি পায়। চমকে উঠল মিনতি, মৃত্যুর জন্য পাঁঠা বলি দিতে হবে? লক্ষণের কানেও কথাগুলো গেল। তারপর থেকেই মিনতির কাছে বায়না করে চলেছে লক্ষণ, ও বউ, তুই দা ঠাকুরের কাছে যা না, একটা পাঁঠা কিনে বলির ব্যবস্থা কর, তাহলেই আমি মুক্তি পাব। নিরুপায় মিনতি ঠাকুরমশাইয়ের বাড়ি গিয়ে ওনার পায়ে পড়ল। সব কথা বলে বলির একটা ব্যবস্থা করে দিতে বলল। শেষে অনেক কষ্টে একটা ছোট দেখে পাঁঠার ব্যবস্থা করল লক্ষণের মেয়েরা। বাড়ি ভর্তি আত্মীয় কুটুম। মৃত্যু বাড়ি নাকি উৎসবের বাড়ি বোঝা মুশকিল। শনিবারের দুপুরে মা কালীর পুজো দিয়ে নির্বিঘ্নে বলি পর্ব মিটল। লক্ষণকে এখন বাইরের বারান্দাতেই বিছানা পেতে রাখা হয়েছে। দুই জামাই মহা উৎসাহে বলি দেওয়া পাঁঠাটা নিয়ে শ্বশুরবাড়ির উঠানে রাখল। ক্লান্ত অবসন্ন দৃষ্টি নিয়ে একবার সেদিকেই তাকালো লক্ষণ। তারপর ধীরে ধীরে চোখ বুজে ফেলল সারা জীবনের জন্য। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন। লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি সুন্দর কমেন্ট করে যাবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন এরকম নতুন নতুন গল্প পাওয়ার জন্য। ধন্যবাদ।